তো এই মূর্তিটি চুরি হয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়। সেই চুরির সময় এই মূর্তিটির হাতগুলো ভেঙে গিয়েছিল, মানে যে সময় উদ্ধার করা হচ্ছিল। এটা কোন দেবী বা দেবতার মূর্তি? বিষ্ণু। বিষ্ণু। মধ্যযুগে রাজা বল্লাল সেনের তৈরি এই মন্দিরের পাশের দিঘি খনন করে পাওয়া গিয়েছিল কয়েকটি কোষ্ঠী পাথরের মূর্তি। এখানে শুনছিলাম সেই সময় কোষ্ঠী পাথরের অনেক মূর্তি অনেক ছিল, অনেক মূর্তি বেরিয়েছিল সেখান থেকে। আমার দাদুরা বলছিল, মানে আমার বাবারা বলছিল। বলা হয় প্রতি কালী পূজার অমাবস্যার রাতে এখানে বসে জাদুর আসর। কালী পূজার সময় যে অবসর রাতে যে হয়, ওই সময় কি জাদু টাদু হয় নাকি? হ্যাঁ, জাদু হয়। হ্যাঁ, জাদু হয়। এইবার ছিল। ওই জাদুতে কি হয়? জাদুতে ওই যে মানুষ হারিয়ে দিচ্ছে, বাদর বানাচ্ছে, কুকুর বানাচ্ছে, গাভী বানাচ্ছে, এরকম। আগে কি পুরাতন কিছু ছিল এখানে? পুরাতন ওখানে এরকম বেদি ছিল। একটু নিচে যাই দেখি, চলে। 1160 থেকে 1178 এই সময়কালের যে কোনো একটি সময়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল, এমনটাই ইতিহাসে আছে। সেই বল্লাল সেনের আমলের যে স্থাপনা, এটি আমার কাছে অবাক লাগছে যে এতদিন আগেকার একটি স্থাপনার ভেতরে আমি ঘুরছি এবং সেই কারুকার্যগুলো দেখছি। বাংলাদেশে নওগাঁর প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই সিদ্ধেশ্বরী মন্দিরে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী, যার আলামত সেখানে গেলে আজও দেখা যায়। আমাদের ট্রেনটি দিল্লি স্টেশনের কাছাকাছি চলে এসেছে। এতে ভারতের সীমান্ত দেখা যাচ্ছে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই এই সীমান্তের পাশ দিয়ে চলে যাব। এই যে ভারতের বর্ডার। বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় পড়েছে এই দিল্লি বর্ডারটি, আর ওপাশে ভারতের দক্ষিণ দিনাজপুর। তো ভিউয়ার্স, আমাদের ট্রেনটি এসে থামলো এই যে হিলি স্টেশনে, এবং এখানে যাত্রী নামছে এবং উঠছে। আর আমাদের ট্রেনটির শেষ গন্তব্য হচ্ছে রাজশাহীতে। তো এই যে সামনেই দেখা যাচ্ছে ভারতের যে সীমানা, সেগুলো ওই যে প্রাচীরের ওপাশেই হচ্ছে ভারত। বলা হয় 1947 সালে এই হিলি গ্রামটি দুভাগে বিভক্ত হয়, যার এক ভাগ পরে ভারতে এবং আরেক ভাগ পরে বাংলাদেশে। আর 1986 সালে বাংলাদেশের এই বর্ডারটি চালু করা হয়। এই যে দেখুন, এইগুলো হচ্ছে ভারতের অংশ। এই যে ভারতের সীমানা পিলার দেখা যাচ্ছে। ভোর 6টায় রওনা দিয়েছিলাম সৈয়দপুর স্টেশন থেকে। ঠিক 10টায় পৌঁছে গেলাম নওগাঁর আত্রাই উপজেলায়। এখান থেকে যাব এখন এই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্ধাইখাড়া বাজারে। সেখানেই অবস্থিত রাজা বল্লাল সেনের তৈরি এক অতি প্রাচীন মন্দির। তো ভিউয়ার্স, চলে আসছি বান্ধাইখাড়া গ্রামে, আর ঠিক এই বাজারটির পাশেই এইখানে সেই প্রাচীন মন্দিরটি দেখতে পাচ্ছি আমি। অনেকগুলো পুরাতন গাছ দেখা যায় এখানে। এই যে দেখুন, সেই মন্দিরটি বল্লাল সেনের শাসন আমলে তৈরি করা হয়েছিল বলা হয়ে থাকে, অর্থাৎ 1160 থেকে 1178 এই সময়কালের যে কোনো একটি সময়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল, এমনটাই ইতিহাসে আছে, এমনটাই কথিত আছে স্থানীয়দের মাঝেও।
এবং বলা হয় সেই সময়ে পানির সংকট দেখা দিয়েছিল, তাই এখানে একটি দিঘি খনন করা হয়েছিল। এই যে দিঘিটি এখানে দেখা যায়, সেই দিঘিটি খনন করা হয়েছিল যে সময়, ঠিক সেই সময় এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। দেখুন এখনও মন্দিরটি প্রায় অনেকটাই অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। এই মন্দিরটির সামনের দিকে দুটি দরজা দেখা যায়, তো আমরা চারপাশে ঘুরবো, দেখব। এপাশে আসলে আরেকটি দরজা এখানে দেখা যাচ্ছে। পাশেই হচ্ছে সমিল, মানে কাঠের একটি মিল, তাই শব্দ শোনা যাচ্ছে। হয়তোবা আপনারা ঠিকভাবে নাও বুঝতে পারেন, তবে জায়গাটি একটি গ্রামের মাঝখানে। এখানে এক জায়গায় উঁচু বেদি ছিল, যেখানে অনেক কষ্টি পাথরের মূর্তি রাখা হতো বড় বড়। আর এই ভিতরে সাধারণত ছোট যে মূর্তিগুলো ছিল কষ্টি পাথরের, সেগুলো রাখা হতো। চলুন আমরা এখন এই শিব মন্দিরটির ভেতরে প্রবেশ করে দেখি পুরাতন কারুকার্যগুলো কেমন আছে, ভিতরের সব কিছু কেমন আছে সেগুলো ঘুরে দেখব। চলুন। এই গেটগুলোর উপরেও অনেক রকম কারুকার্য দেখা যায়। এই যে দেখুন, এই যে এখানে গেটগুলো অবশ্য অনেক ছোট ছোট। ভিতরে প্রবেশ করি, সেই বল্লাল সেনের আমলের উপরে দুটি গম্বুজ দেখা যায়। এই যে এখানে একটি এবং এখানে একটি। আর এই যে কুলুঙ্গিগুলো দেখছেন, এইগুলোতেই সাধারণত সেই সময় মূর্তিগুলো, কষ্টি পাথরের মূর্তিগুলো রাখা হতো। এখানে, এখানে এবং উপরে কারুকার্যগুলো এখনো কিছুটা বোঝা যায়। বিভিন্ন জায়গায় ফাটল দেখতে পাচ্ছি, দেখুন। মানে এতদিনকার স্থাপনা যে এখন পর্যন্ত টিকে আছে, এটি অবাক করার বিষয়। এখানে একটি কুলুঙ্গি দেখা যায়, এখানেও কষ্টি পাথরের সেই মূর্তিগুলো রাখা হতো। অবাক করার বিষয়, সেই সময়কার এই স্থাপনাটি এখনও টিকে আছে শত শত বছর ধরে। সেই বল্লাল সেনের আমলের যে স্থাপনা, এটি আমার কাছে অবাক লাগছে যে এতদিন আগেকার একটি স্থাপনার ভেতরে আমি ঘুরছি এবং সেই কারুকার্যগুলো দেখছি। অসাধারণ। তো সেই সময়ে যে ইটগুলো ব্যবহার করা হতো, সুরকি ইট, সেই ইটগুলো দেখুন। এখানে সেই সময়কার গাঁথনিগুলো দেখুন কতটা মজবুতভাবে এখনও টিকে আছে। আসলেই অবাক করার একটি বিষয়। তবে কালের বিবর্তনে বিভিন্ন জায়গায় সেগুলো সরে গেছে, মানে এই ইটগুলো বিভিন্ন জায়গায় এদিক সেদিক নড়ে চড়ে বসেছে, তবুও টিকে আছে। এটি হচ্ছে বিস্ময়ের একটি ব্যাপার। তবে এই পাশের যে দরজাটি, এটি সাধারণত একটু বড় দেখতে পাচ্ছি। এই যে দরজাগুলো, এগুলো একটু ছোট ছোট। বের হওয়ার সময় একটু কষ্ট করে বের হতে হয়। সেই সময়কার এই মন্দিরের এই বারান্দাটিও এখনও একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। ইটগুলো দেখুন, সেই ইটগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওইখানে অনেকগুলো ইটের ধ্বংসাবশেষ দেখা যায়, মানে বোঝা যায় সেখানেও অনেকগুলো স্থাপনা ছিল। চলুন চারপাশটি একটু ঘুরে দেখি। কতদিন আগেকার হবে মন্দিরটা? বহুদিন বিশ্বকর্মার হাতে। আপনার ধারণা মতো বিশ্বকর্মার হাতে। হ্যাঁ, রাজা বল্লাল সেন তৈরি করতে, এরকম কিছু শুনছেন? না, এরকম কিছু শোনা যায়নি। তবে আমাদের ওই দাদারাও করতে পারেনি যে কতদিন আগেকার। পূজা হয় এখন এখানে? হ্যাঁ, এখানে পূজা হয়, নিয়মিত পূজা হয়।
সেই সময়ে যে দিঘি খনন করা হয়েছিল সেই দিঘিটি চলুন দেখে আসি। রাজা বল্লাল সেন পানির সংকট দূর করার জন্য সেই দিঘিটি খনন করিয়েছিলেন। এটা কি এখন মাছ চাষের জন্য ব্যবহার করা হয় নাকি? মাছ চাষে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা। সেই সময় পড়ে থাকতো বাতরাজের দিঘি তাহলে একটাই খনন করছিল নাকি? হ্যাঁ, এই একটা। এখানে শুনছিলাম সেই সময় কোষ্ঠী পাথরের অনেক মূর্তি অনেক ছিল, অনেক মূর্তি হ্যাঁ, বেরিয়েছিল সেখান থেকে। আমার দাদুরা বলছিল, মানে আমার বাবারা বলছিল জি যে অনেক মূর্তি ছিল। সেটা ওই যে গুরুত্ব ছিল না তো তখন, যার যার মনে সে নিয়ে চলে গেছে। মানে এই দিঘি থেকে সব বের হয়েছিল? এই দিঘির থেকে উঠে এখানে রাখা ছিল। মানে এই দিঘি থেকে যেগুলো বের হয়েছিল সেগুলো নিয়ে যায় এই মন্দিরে রাখা হয়েছিল আর কি। আচ্ছা, এখন কি পাওয়া যায় কোনো মূর্তি? না, এখন আর পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। ওই মূর্তিগুলো যেখানে রাখছে সেটা হচ্ছে সাহাপাড়া যে মন্দিরটা, একটা মূর্তি আছে। ওইটা কি মন্দির ছিল? ওটা ওখানে আছে কালীতলা আর হরিবাসর। হরিবাসর। এখানে তাহলে বছরে শুধু একবারই পূজা হয়? একবারই পূজা হয়। ওটা কি শিব পূজার সময় হয়? শিব পূজার সময়। শিব পূজা। আপনার ওখানে হচ্ছে যে এই কালীতলা কালী 7 কালী হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাতি মাসের অমাবস্যার রাত্রিরে। অমাবস্যার রাত্রে হয়? অমাবস্যার রাত্রিরে কালী পূজাটা হয়, 2 দিন মেলা হয়। হ্যাঁ, অনেক বড় মেলা, জাঁকজমকপূর্ণ মেলা হয়। তো কালী পূজার সময় যে অমাবস্যার রাতে যে হয় ওই সময় কি জাদু টাদু হয় নাকি? হ্যাঁ, জাদু হয়। হ্যাঁ, জাদু হয়? এইবার আসছিল। ওই জাদুতে কি হয়? জাদুতে ওই যে মানুষ হারিয়ে দিচ্ছে, বাদর বানাচ্ছে, কুকুর বানাচ্ছে, গাভী বানাচ্ছে, এরকম। এগুলো কি দেখছেন আপনি নিশ্চয়ই? নিশ্চয়ই। ওর সব তো মনে করেন যে কাল্পনিক জিনিস। আচ্ছা আচ্ছা। তো সেই জাদু কি প্রত্যেক বছরই হয়? প্রতি বছরই হয়। আচ্ছা আচ্ছা। মেলা বড় হয় তো এই জন্য। তো ভিউয়ার্স, একটি উঁচু জায়গায় এই মন্দিরটি দেখুন। নিচেই দিঘিটি এবং ঠিক তার পাশেই এই মন্দিরটি একটি উঁচু জায়গায়। তাহলে এখানে পুরাতন মন্দির বলতে এটাই শুধু? হ্যাঁ, আর এখানে আর কোনো স্থাপনা নাই? স্থাপনা এখানে নাই। আবার আমার দোকানের নিচে একটা আছে। ওটা কি পুরাতন মন্দির? শীতলীতলা। ওটা কি? শীতলীতলা। ওটা দেখানো যাবে একটু? হ্যাঁ, আমার দোকানের ওখানে গেলে বুঝতে পারবে। ওটা দেখে আসি। ওটাও কি পুরাতন? হ্যাঁ, এখানে একসাথেই ওই সব। ও, ওটা কি শীতলীতলা? ওটা কি ছিল? ওখানে শীতলী পূজা করা হয়। ওইটাও সেই সময়কার? হ্যাঁ, সেই সময় থেকেই চলে আসতেছে বরাবর। শীতলী পূজা করা হয়? পুরাতন কোনো ঘর না। পরবর্তীতে আমরা বেদি করা ছিল আগে, ওই বেদিটা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? পরবর্তীতে আমরা আবার নতুন করে বেদি করে ওখানে চাল উঠে। আপনি কোন ধর্মের? আমি সনাতন ধর্মের লোক। ও, আপনার নাম? আমার নাম শ্রী রামকৃষ্ণ দাস। শ্রী রামকৃষ্ণ দাস। আচ্ছা, তাহলে আপনি এখানে পূজা করতে আসেন? হ্যাঁ, এখানে আমি দেখাশোনা করি, আমাদের এই সমাজই দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। তাহলে যেখানে এখন আমরা যাচ্ছি সেটা ওই একই সময়? হ্যাঁ হ্যাঁ, একই সময়টা। মানে বলা হয় 1160 থেকে 1178, মানে রাজা বল্লাল সেনের শাসনামলে। এই সময়টা আমি বলতে পারবো না, তবে আমার দাদুরাও বলতে পারেনি যে এটা কতদিন থেকে ইয়ে হয়ে আসছে। না, ওনারাও কিভাবে বলবে, ওনাদের অনেক আগের এটা। হ্যাঁ, অনেক আগে। হ্যাঁ, এটা পরবর্তীতে নতুন করে বানানো হয়েছে। পরবর্তীতে বানাচ্ছেন? আগে কি পুরাতন কিছু ছিল এখানে? পুরাতন ওখানে এরকম বেদি ছিল। একটু নিচে যাই দেখি, চলে। শীতলী পূজা? হ্যাঁ, শীতলী পূজা। মানে ওটা কি কোনো দেবতা আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এটা চৈত্র মাসের লাস্ট সপ্তাহ করা হয়। চৈত্র মাসের লাস্ট সপ্তাহ? হ্যাঁ। তাহলে শেষ কবে হইলো? কত দিন আগে হলো পূজাটা? চৈত্র মাসের লাস্ট সপ্তাহ হয়েছে। আচ্ছা, আবার আচ্ছা। চৈত্র মাসের লাস্ট সপ্তাহ করবো। আর এই যে প্রতিদিনই প্রায় এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এসে পূজা করার জন্য আসে, দূর দূরান্ত থেকে? হ্যাঁ, অনেক দূর দূরান্ত। ওখানেও আসে, শীতলীতলাতে, সিদ্ধেশ্বরীতেও আসে। ওইখানে তো ওটা শিব মন্দিরের, ওটা মানে শিব পূজা হয় না ওখানে? না, ওখানে শিব পূজা। তাহলে এখন কি হয়? ওখানে এমনি সবাই মানসা দেওয়ার জন্য আসে। ও, বুঝছেন? এবং আগে কি পূজা হতো? আগে শিব পূজা? আগেও আচ্ছা। ওখানে আপনার হচ্ছে শিবের একটা ইয়ে ছিল, শিবলিঙ্গ ছিল। হ্যাঁ, শিবলিঙ্গ ছিল। পরবর্তীতে ওই চোরের অত্যাচারে, হ্যাঁ, ওখানে তো আর কোনো লোক থাকে না। দিনের বেলা পূজা করে, রাত্রির বেলা চলে যায়। হ্যাঁ, ওই পাইকড়া থেকে শিব মন্দিরটা কি যেটা শিবলিঙ্গ যেটা ছিল ওটা কি পুরাতন ছিল? হ্যাঁ, অনেক আগেকার। সেই শিবলিঙ্গটা এখন কোথায়? ওটা আর ইয়ে নেই, সন্ধান নেই। মূর্তিগুলো হারায় গেছে? হ্যাঁ, একটা মূর্তি আছে শুধু, ওই নাককাঠি বলা হয় ওটা।
আচ্ছা ওটা ওই সাপাড়ার মধ্যে ওটা ফ্যান করে আটকে রাখা আছে। তো ভিউয়ার্স, আমি এখন উপরের দিকে উঠছি। এটি একটি উঁচু একটি পাড়ের মতো জায়গায় অনেকগুলো ইট দেখা যায়, জায়গায় জায়গায় ইটগুলো খুঁজে পাচ্ছি আমি। সাধারণত এই মন্দিরের আশেপাশের যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনারই ধ্বংসাবশেষ এগুলো। একটি ইতিহাস আছে, বল্লাল সেন একবার এদিক থেকে যাচ্ছিলেন, তিনি এখানে এসে উপলব্ধি করেছিলেন যে গ্রামের মানুষের অনেক পানির সংকট দেখা দিয়েছিল। ঠিক সেই সময়ে তিনি এই যে দিঘিটি সেটি খনন করিয়েছিলেন এবং সেই দিঘি খনন করার সময় অনেকগুলো কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছিল। সেই মূর্তিগুলো মন্দিরে এনে উনি সংরক্ষণ করেছিলেন। তো সেই মূর্তিগুলোর অনেকগুলোই হারিয়ে যায়। বলা হয় যে একটি জাদুঘরে রাখা হয়েছে, সেটি রাজশাহীর কোনো জাদুঘরে আছে, আর একটি এই গ্রামের একটি মন্দির আছে সেখানে সংরক্ষণ করা আছে। তো সেখানে আমরা গিয়ে সেই কষ্টি পাথরের মূর্তিটি দেখব এখন সেটি কি অবস্থায় আছে। আর এই ঐতিহাসিক স্থাপনাটি যদি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে এই যে শেষ চিহ্নটুকু দাঁড়িয়ে আছে সেটিও হারিয়ে যাবে। এই যে দেখুন কত প্রাচীন এবং কতগুলো ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এটি হচ্ছে মন্দিরের পেছনের অংশ। এই যে কি ভয়ঙ্কর লাগছে পেছনের অংশটি দেখতে, একটি গাছ পুরো মন্দিরের এক পাশকে ঘিরে রেখেছে। তবে এখনও এই প্রাচীরগুলো অনেকটাই মজবুত, তবে এই গাছটি চারপাশে ছড়িয়ে যাচ্ছে মন্দিরটির, অনেক ভয়ঙ্কর লাগছে দেখতে। সোজা কোন দিকে এখন? ও তো ভিউয়ার্স, আমরা চলে আসছি এই আরেকটি মন্দিরে। চলুন দেখি কোথায় সেই কষ্টি পাথরের মূর্তিগুলো আছে। এটা না ভিউয়ার্স, এই যে সেই কষ্টি পাথরের মূর্তিগুলো, এগুলো যে সেই সময়কার না? ওই যে ওই মন্দিরটার সিদ্ধেশ্বরী যে আপনাদের দিঘি পাড়ে যেটা আছে ওটার। তো এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন সেই সময়কার, অর্থাৎ বল্লাল সেনের শাসন আমলের সেই মূর্তিগুলো। তো বলা হয় 5টি মূর্তি ছিল, তার মধ্যে একটি মূর্তি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, আর আরেকটি নাকি জাদুঘরে আছে। তো এই মূর্তিটি চুরি হয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়। সেই চুরির সময় এই মূর্তিটির হাতগুলো ভেঙে গিয়েছিল, মানে যে সময় উদ্ধার করা হচ্ছিল। তো এখন এই অবস্থায় আছে। বহু প্রাচীন এই মূর্তিটি কষ্টি পাথরের, সেই কারুকার্যগুলো কতটা অসাধারণ, কতটা নিখুঁত এই মূর্তিটা। হ্যাঁ, এটার কি এই ভাঙে গেছে কিভাবে? এটার ঘটনা কি? এটা মানে ছিল ওই যে সিদ্ধেশ্বরী মন্দিরে, হ্যাঁ। ওই যে ওখানে ছিল, মানে এটা অনেকবার এই যে আপ ডাউন এগুলো করাতে মানে ভাঙে গেছে। শুনেছিলাম যে এটা নাকি চুরি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ওই মুহূর্তে চুরি হয়ে গেছিল আর কি। হয়ে গেছিল, আমরা সংরক্ষণ করে এখানে নিয়ে এসেছিলাম। মানে চুরি হওয়া থেকে সংরক্ষণ করছেন আর কি। তাহলে এইগুলো সেই বল্লাল সেনের শাসন হ্যাঁ আমলের কাজ। হ্যাঁ হ্যাঁ ওই দিঘি থেকে পাইছে নাকি? হ্যাঁ, ওই দিকে এটা কোন দেবী বা দেবতার মূর্তি? আপনার? বিষ্ণু। 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 তো এটি হচ্ছে বিষ্ণু মূর্তি। এখানে মূলত হরিবাসর হয়ে থাকে। হ্যাঁ, এইখানে গোবিন্দ মন্দির, দুর্গা পূজা হয়। আচ্ছা আচ্ছা।
তো ভিউয়ার্স, এটি হচ্ছে গোবিন্দ মন্দির এবং এই পাশেরটি হচ্ছে দুর্গা মন্দির। তাহলে ভিউয়ার্স, এই কোষ্টি পাথরের মূর্তি এবং মন্দির নিয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।